প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বি ইউনিটের যে ভর্তি পরীক্ষাটা হয়েছে গত 11 তারিখে, এই পরীক্ষার সাধারণ জ্ঞানের যে 50টা প্রশ্ন, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং আমরা মিলাই দেখব আমাদের আগের যে অ্যানালাইসিসটা ছিল, অর্থাৎ গত বছরের যে পরীক্ষার অ্যানালাইসিসটা ছিল, ওখানে আমি তোমাদের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে সোর্সগুলো দেখাইছিলাম, ওই সেম সোর্স থেকে এইবারও প্রশ্নগুলো হুবহু রিপিট হয়েছে কিনা এটাই দেখার চেষ্টা করব। ঠিক আছে? এবং প্রতিটা প্রশ্নের আমি তোমাদেরকে একদম রেফারেন্স দিব, তোমরা চাইলে মিলাই দেখতে পারবা। ঠিক আছে? পাশাপাশি তোমাদের আর কয়েকদিন পরেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে এই ইউনিটের পরীক্ষার প্রশ্নটা হবে, সেখানেও আমি যে সোর্সগুলোর কথা বলছি ওই সোর্সগুলো থেকেই প্রশ্ন আসবে কিনা এটাও তোমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবা। ঠিক আছে? তো চলো ভিডিওটা আমরা শুরু করি। এখানে প্রথমে বলছে হচ্ছে বাংলা ভাষা কত সালে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায়। দেখো, এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2006 সালে আসছিল, বিসিএস এ 47 সালে আসছিল। আচ্ছা, তার আগে আমি একটু তোমাদেরকে বলে দিই ওখানে আমি কি বলছিলাম। ওইখানে আমি বলছিলাম তোমাদের তিনটা সোর্সের কথা। এক নাম্বার সোর্স হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, ডি ইউনিট, এফ ইউনিটের বিগত 25 বছরের 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ, ওই প্রশ্নগুলো পড়তে বলছিলাম। দ্বিতীয়ত বলছিলাম হচ্ছে যে মেডিকেল এবং ডেন্টালের 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো পড়ার কথা বলছিলাম। 3 নম্বরে আমি তোমাদেরকে বলছিলাম যে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন যদি একেবারে নাই পারো তাও অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ারের প্রশ্ন তোমরা পড়ে যাবে। ঠিক আছে? আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, তোমরা ওখানে যাই দেখো আমি এই কথাগুলোই তোমাদেরকে বলছি কিনা। ঠিক আছে? এবং আমার যে বি ইউনিটের এবার কোর্সটা ছিল আমি কিন্তু এইটুকুর উপরেই সাজাইছিলাম। ওকে? এবং বলছিলাম অনেক কনফিডেন্টলি যে তোমরা এইখান থেকেই প্রশ্ন হুবহু রিপিট পাবা। ওকে? তো চলো আমরা আজকে এখানকার অ্যানালিসিসটা দেখি। তাহলে এই তিনটা সোর্স তোমরা মাথায় রাখবা। ওকে? এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এটা হচ্ছে আমাদের রিপিটেড প্রশ্ন। চলো দেখি। প্রথমে এখানে যেটা জিজ্ঞাসা করছে, এই প্রশ্নটা দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 6 সালে আসছে এবং বিসিএস এ 47 সালে আসছে, সেম প্রশ্ন। ওকে, পরেরটাতে যাই। এখানে বলছে যে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল। এই প্রশ্নটা তোমরা কোথায় পাবা? এটা দেখো, মেডিকেলে 2022 সালে আসছিল, ওইটা এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সচিবালয় কোথায় অবস্থিত। দেখো, সার্ক, জাতিসংঘ এবং এই যে আঞ্চলিক বিভিন্ন সংস্থা আছে, এগুলা থেকে তো প্রতি বছর যেখানেই তুমি পরীক্ষা দাও ওখানেই প্রশ্ন আসবেই। যেমন এই সার্ক থেকে এখানে বিসিএস এবং ঢাবিতে প্রায় 10টার উপরে প্রশ্ন আসছে। তোমরা যদি ওই প্রশ্নগুলো একটু বিস্তারিত পড়ে নিতা তাহলে কিন্তু হয়ে যেত, মানে প্রশ্নটা হুবহু রিপিট না, বাট ওই প্রশ্নটার যে ব্যাখ্যাটুকু দেওয়া আছে, ঠিক আছে, অথবা তুমি প্রশ্নটা কপি করে চ্যাটজিপিটিতে দিলেই ও তোমাকে যে ব্যাখ্যাটা পড়তো তাতেই তুমি বুঝে যাইতা যে এটা অ্যান্সার কি হবে। ঠিক আছে? তো এই প্রশ্নটা হুবহু রিপিট না, বাট একদম সেম জায়গা থেকে, মানে প্রশ্নটার কি বলবো, তোমার যে ব্যাখ্যাটা আছে ওই ব্যাখ্যাটা থেকে প্রশ্নটা চলে আসছে আর কি। তারপর প্রশ্নটা দেখো, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত। এই প্রশ্নটা আসছিল বিসিএস এ 38তম বিসিএস এ। আর ঢাকা ইউনিভার্সিটিতে এটা প্রশ্ন আসছিল রিসেন্ট সময়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর বয়স নিয়ে। মানে প্রধানমন্ত্রী হতে হলে তোমার কত বছর ন্যূনতম বয়স হইতে হবে, সেটা হচ্ছে 25 বছর। আর এখানে আসছে যেটা, এটা হচ্ছে রাষ্ট্রপতির 35 বছর। এরপর বলছে দ্য ফার্স্ট প্লান্টেশন চিত্রকর্মটি কার, শিল্পকর্মটি কার, এস এম সুলতান। এটা ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে 2020 সালে আসছিল, ওই প্রশ্ন এখানে ডিসিওতে 25 সালে তুলে দিছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে, এটা হচ্ছে বিসিএস এর 37তম বিসিএস এর প্রশ্ন এখানে তুলে দিছে। তারপরে ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন কে, এই প্রশ্নটা হুবহু আসে নাই, বাট এটার যে ব্যাখ্যাটা আছে ওই ব্যাখ্যাটা থেকে চলে আসছে আর কি। সেটা হচ্ছে লালবাগ দুর্গ নিয়ে ঢাবিতে 3বার প্রশ্ন আসছে, ওইটার ব্যাখ্যাটা যদি তুমি একটু পড়তে তাহলে এই কোশ্চেনটা কমন পাই যেতা। ঠিক আছে? ওইখানে মনে হয় আসছিল যে তোমার লালবাগ কেল্লার পূর্বের নাম কি ছিল আর কি। ঠিক আছে? তো ওইটা জাস্ট চ্যাটজিপিটিতে দিলেই বা ওইটার যে ব্যাখ্যাটা আছে ওখানে পড়লেই তুমি এটা বুঝে যাইতা যে কি অ্যান্সার হবে। এরপর হচ্ছে নাসাউ কোন দেশের রাজধানী, এইটা 26তম বিসিএস এর প্রশ্ন, বিসিএস থেকে তুলে দিছে। তারপর কোন বাজারে ক্রেতার সংখ্যা 1 জন, এইটা তোমাদের আসলে ওই যে বিষয়ভিত্তিক যে প্রশ্ন, মানে তোমরা যারা আর্টস থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিছু কিন্তু মৌলিক জিকে থাকে, মানে মেইন বইগুলা থেকে কিছু প্রশ্ন দেয়, ওখান থেকে এটা আসছে। তবে এই প্রশ্নটাও একদম আকাশ থেকে তুলে দিছে এরকম না, এটা একটা বোর্ডের প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023 সালের এইচএসসি অর্থনীতি, মানে তোমরা যারা অর্থনীতি পড়ো এগুলা তাদের জন্য হচ্ছে একটা বেসিক জ্ঞান। ওকে? তো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, একটা বোর্ডের প্রশ্ন তুলে দিছে। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটা, এই প্রশ্নটা সামান্য একটু চেঞ্জ করছে। দেখো,
এখানে তোমাদের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রথম দেশ কোনটা, প্রথম আরব দেশ কোনটা, প্রথম মুসলিম দেশ কোনটা, প্রথম ইউরোপীয় কান্ট্রি কোনটা, এগুলা সব থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন চলে আসছে। এখানে শুধু কি করছে, ইউরোপীয় জায়গায়, আরব কান্ট্রির জায়গায় আফ্রিকান কান্ট্রি দিয়ে দিছে। তো তোমরা যদি এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ো তাহলে এইটা তুমি অনায়াসেই পারবা। ঠিক আছে, এইটাও কোনো আকাশ থেকে দেওয়া প্রশ্ন না, এখান থেকে তোমার অনেকগুলো প্রশ্ন আসছে, অ্যাটলিস্ট 10+ প্রশ্ন আসছে ঢাবিতেই। ওই প্রশ্নটার ব্যাখ্যাটা পড়লেই তুমি এই প্রশ্নটা কমন পাই যাইতা। তারপর দেখো সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে। এটা 35তম BCS এর প্রশ্ন তুলে দিছে। তারপর হচ্ছে গ্রিনিচের মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে, 6 ঘন্টা। এইটা হচ্ছে ডেন্টালে 2018 সালের একটা প্রশ্ন, এখানে সামান্য পরিবর্তন করে দিছে। ডেন্টালের প্রশ্নটা আসছিল হচ্ছে যে তোমার অন্য একটা জায়গায় যদি 2টা বাজে তাহলে বাংলাদেশে তখন কয়টা বাজবে, মানে ওই যে 6 ঘন্টার ডিফারেন্স ওইটা অ্যাড করে দিলেই তোমার এখানে হয়ে যায়। তো ওই প্রশ্নটাই এখানে চেঞ্জ করে 25 সালে এখানে চলে আসছে, মানে ওইটা সমাধান করলেই তোমার এটা কমন পাই যাবে। তারপর হচ্ছে কোন দেশটি আরব লীগের সদস্য নয়, এটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 2001 সালের প্রশ্ন হুবহু তুলে দিছে। তোমরা অনেকেই আমার এই কথাটা বুঝতে চাও না বা শুনতে চাও না, সেটা হচ্ছে যে অনেক পুরানা কোশ্চেন কেন পড়বো। দেখো এখানে 2001 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে, অপশনগুলো সহ রিপিট। তুমি 1 সালের কোশ্চেন ব্যাংক থাকলে তুমি এটা বের করে দেখো, একদম হুবহু রিপিট। আমার যে কোর্সটা আছে, আমার কোর্সটাতে কিন্তু 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, তো ওখান থেকে কিন্তু তুমি এটা কমন পাবা। পৃথিবীর গভীরতম স্থান কোনটি, এটা 45তম BCS, ওই যে লাস্ট 10 BCS এর কথা বলছি, দেখো রিসেন্ট সময়ের একটা প্রশ্ন এখানে তুলে দিছে। তারপর বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় বন্দর কোনটি, দেখো এখান থেকে প্রশ্ন আমাদের ডেন্টালে 22 সালে আসছে, ডিউতে 17 সালে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি। এই প্রশ্নটার ব্যাখ্যা তুমি যদি যাও তাহলে এটা দেখবা যে ওই বেনাপোল বন্দরটা কোথায়, ঠিক আছে, ওই পাশে কে আছে, এটা তোমার অনায়াসে পড়া হয়ে যেত, জাস্ট এটা একটু ব্যাখ্যা সহ তোমার পড়া লাগতো, তাহলে তুমি এই প্রশ্নটা হুবহু কমন পাইতা, পেট্রাপোল। আর তাছাড়া তোমরা যদি একটু চালু হও, ঠিক আছে, এইটা নিয়ে কিন্তু কিছুদিন আগে বেশ বিতর্ক হয়েছে, এই পেট্রাপোল বিমানবন্দর নিয়ে, স্থলবন্দর নিয়ে। ওই ভারতের শুভেন্দু অধিকারীর সাথে আমাদের কিন্তু একটা বড় ঝামেলা হচ্ছিল, সো তখন কিন্তু এটা বেশ একটা টক অফ দ্য কান্ট্রি ছিল। যাই হোক, তারপর হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে, রাষ্ট্রপতি। এইটা 39তম BCS এর একটা প্রশ্ন তুলে দিছে। তারপর হচ্ছে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে আরব দ্বীপকে উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে তোমাদের HSC-র একটা বই, যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পড়ছো তাদের প্রাক ইসলামী আরব নামে একটা টপিক আছে, দেখবা ওখান থেকে এই প্রশ্নটা আসছে। মানে এটা হচ্ছে মৌলিক জিকে, এটা আমরা হচ্ছে কোনো বই পড়ে কমন পাওয়া সম্ভব না, বুঝো নাই, এটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের একটা পড়া থেকে দিয়ে দিছে আর কি। তারপর হচ্ছে জাতীয় সংসদের ভবনের স্থপতিকে, এটাতে কতবার আসছে আমি এখানে তোমাকে জাস্ট 2টা রেফারেন্স দেখাইছি। এটা হচ্ছে মেডিকেলে 19 সালে আসছে, আর ঢাকা ইউনিভার্সিটিতে F ইউনিটে 2025 সাল, মানে এইবারের প্রশ্ন আর কি। এই জন্য তোমাদেরকে বলি যে এইবার যে প্রশ্নগুলো হয়েছে ওই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন দেখবা সামনে, সেটা হচ্ছে এবার যে ন্যাশনাল পরীক্ষা হইলো না কয়দিন আগে, ওখান থেকে একটা প্রশ্ন হুবহু তুলে দিছে, দেখাবো তোমাদের সামনে। তারপর পদ্মার উপনদী কোনটি, এটা হচ্ছে 50তম BCS ছিল, তবে অপশনগুলো পরিবর্তন করে দিছে। মানে 50তম BCS এই পদ্মার উপনদীগুলোই ছিল, বাট আরো উপনদী আছে, ওগুলোর নাম হচ্ছে পরীক্ষা আসছিল, এখানে যে অ্যান্সারটা আসছে এটা হুবহু না আর কি, অপশনটা পরিবর্তন করে দিছে। ওকে ফাইন, তারপরটাতে আমরা যাই। মালদ্বীপের মুদ্রার নাম কি, মুদ্রা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে 15বার প্রশ্ন আসছে। এই 15বারে যে অপশনগুলো আসছে, তুমি যদি ওই অপশনগুলো কোনটা কোন দেশের মুদ্রা এটা পড়ে নিতা, তাহলে তোমার এই প্রশ্নটা হুবহু রিপিট পাওয়া হয়ে যেত। কথা বুঝছো, এখানে মুদ্রা নিয়ে ঢাবিতে 15বার প্রশ্ন আসছে। তারপর হচ্ছে সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে, এই প্রশ্নটা আসলে খুবই কমন প্রশ্ন, মানে তোমার চাকরি পরীক্ষাগুলোতে অহরহ আসে, বাট আমি খুঁজে দেখলাম যে এটা ঢাবিতে কখনোই আসে নাই, খুবই অবাক ব্যাপার। তো সুয়েজ খাল নিয়ে, মানে খালগুলা নিয়ে, প্রণালীগুলা নিয়ে প্রচন্ড প্রশ্ন আসে। তো এগুলা তোমার সবারই পড়া থাকার কথা যদি সামান্য প্রিপারেশনও নিয়ে থাকো। তো যাই হোক, এই প্রশ্নটা আমি হুবহু রিপিট পাই নাই, বাট কেন এটা কোথাও আসে না আমি আসলে বুঝলাম না, এটা আসার মতো একটা প্রশ্ন ছিল, ইম্পর্টেন্ট। তারপর স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি, এটা হচ্ছে অনেক জায়গায় আসে, নর্ডিক কান্ট্রি কোনটি, এভাবেও আসে, একই প্রশ্ন। এটা ডিউতে তোমার 9 সালে আসছিল, এখানে 25 সালে তুলে দিছে, একই প্রশ্ন। তারপর ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা কোনটি, এটা হচ্ছে টাঙ্গাইল। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 17 সালে আসছিল। মানে ওই প্রশ্নটা তুমি যদি একটু ব্যাখ্যা সহ পড়ো তাহলেই তোমার এখানে কি হয়ে যাবে, এই টাঙ্গাইলটা তোমার পড়া হয়ে যেত। তারপর ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত, লিও। এটা কোথায় আসছে দেখো, এটা 26তম BCS এ আসছে, মেডিকেলে 6 সালেও আসছে, ঠিক আছে। ঢাবিতে 3বার ইন্টারপোল নিয়ে প্রশ্ন আসছে। মানে তুমি যদি ইন্টারপোলের ওই যে প্রশ্নটা চ্যাটজিপিটিতে দিয়ে দিতা, বা হচ্ছে ওখানে যে ব্যাখ্যাটুকু দেওয়া আছে ওইটুকু পড়তা, তাহলে তোমার এটা কমন পাওয়া যেত, ঠিক আছে। এগুলা যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে এগুলা থেকে প্রশ্ন প্রতি বছরই আসে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায়, এটা 49তম BCS এর প্রশ্ন,
মৌলভীবাজার, এটা দিয়ে দিছে এখানে। তারপর হচ্ছে ওখানে মনে হয় প্রশ্নটা একটু সামান্য আলাদা ছিল, সেটা হচ্ছে চা বাগান সবচেয়ে বেশি কোথায় আছে। তো যেখানে সবচেয়ে বেশি চা বাগান ওখানে সবচেয়ে বেশি চা উৎপন্ন হবে, এটা তো কমন সেন্স। এরপর হচ্ছে এটা কি ভিসুভিয়াস কোন শ্রেণীর পর্বত, এটা দেখো। এই প্রশ্নটা হচ্ছে বিসিএস এর 50তম বিসিএস, মানে কিছুদিন আগে যে বিসিএসটা হয়েছে ওইটার প্রশ্ন আর কি। কি করছে দেখো, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে। তাহলে ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে রকি, আগ্নেয় পর্বতের উদাহরণ হচ্ছে ভিসুভিয়াস, আর স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এই যে ভিসুভিয়াসটা অগ্নেয় পর্বত, এখান থেকে প্রশ্নটা তুলে দিছে। এটা হচ্ছে 50তম বিসিএস এর প্রশ্ন, রিসেন্ট একদম সর্বশেষ যেটা হয়েছে। তারপর দ্য পলিটিক্স গ্রন্থের লেখককে, এটা হচ্ছে তোমাদের এইচএসসি যে 2025 সালের পরীক্ষা হয়েছে, ওখানকার মানে পৌরনীতি ও সুশাসনের একটা মৌলিক জিকে আর কি, বই থেকে আসছে। তো এটাও কমন আমরা হুবহু পেলাম না। তারপর হচ্ছে দ্য অডিসি মহাকাব্যের রচয়িতাকে। এই অডিসি নিয়ে কিন্তু এখন মেবি সামনের সপ্তাহে তোমাদের একটা মুভি রিলিজ হচ্ছে ক্রিস্টোফার নোলানের, ঠিক আছে? তো আই ডোন্ট নো, উনি হয়তো এটার ফ্যান ছিল, এই জন্য এটা দিয়ে দিছে দ্য ওডিসি মুভিটার নাম আর কি। তো এটা একটা রিসেন্ট বলতে পারো। আর এমনিতে এটা আমরা হচ্ছে কোথাও কমন পাইলাম না, খুঁজে পাই না এটা অপশনটা। তবে সম্ভবত যিনি এই কোশ্চেনটা করছে উনি ওই অডিসি যে মুভিটা হয়েছে ওইটা থেকেই অনুপ্রাণিত হয়ে এটা দিয়ে দিচ্ছে আর কি। তোমরা ইন্টারনেটে সার্চ দিলেই পাবা দ্য ওডিসি, খুবই বিখ্যাত ক্রিস্টোফার নোলানের আর কি মুভি। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি, এটা হচ্ছে ভোলা, এটা ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে 17 সালে আসছে, ওটা এখানে তুলে দিছে। তারপর হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কোনটি, এটা যে কতবার আসছে আমি জাস্ট তোমাদের এখানে দুইটা দেখাইছি। একটা হচ্ছে মেডিকেলে 20 সালে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে 11 সালে আসছে, আরো 5-7 বার আসছে এই দুইটা সোর্সেই, ঠিক আছে? আমি আর দেখিনি। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে, 4টা। এটা হচ্ছে 44তম বিসিএস এর প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটিতেও একটা প্রশ্ন ছিল, ওটাতে কি ছিল জানো, যে বাংলাদেশের যে জাতীয় প্রতীকে 4টা তারকা আছে, এই 4টা তারকা দ্বারা কি বুঝায়? আমাদের সংবিধানের যে 4টা মূলনীতি, তো মূলনীতি 4টা, এই 4টা মূলনীতি দ্বারা 4টা স্টার এখানে অ্যাড করা হয়েছে আর কি। তো ওইটা প্রশ্ন পড়লেও তোমরা এটা পারতা, আবার বিসিএস এর 44তম বিসিএস এর প্রশ্নটাও এখানে চলে আসছে। তারপর বাংলাদেশের সর্বশেষ বাংলাদেশের জাতীয় শিল্পনীতি কত সালে গ্রহণ করা, এটা হচ্ছে তোমাদের 2022 সালে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এইচএসসির অর্থনীতির একটা, যারা অর্থনীতি পড়ছো এইচএসসিতে, তোমাদের বইয়ের এটা একটা কোশ্চেন, এটা কমন পাওয়া সম্ভব না আর কি। তুমি যেই বই পড়ো এটা কমন পাওয়া যাবে না, যারা মেইন বই একটু মোটামুটি করে পড়ছে ইন্টারে থাকতে, তারা হয়তো এটা কমন পাইছো আর কি। তার বাংলাদেশের একমাত্র ক্রীড়া প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, এটা হচ্ছে সাভারে। এই প্রশ্নটা আসলে হচ্ছে মেডিকেলের 13 সালে। বাংলাদেশের একমাত্র ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠিত হয় কবে? তো তুমি যখন এটা দেখবা যে একমাত্র ক্রীড়া প্রতিষ্ঠান, এইটার ব্যাখ্যাটা সহ যদি একটু পড়ো তাহলে দেখতে পারবে যে এটা কোথায় অবস্থিত। আর তাছাড়া কিছুদিন আগে আমাদের তামিম ইকবাল যে অসুস্থ হইলো, উনিও কিন্তু ওই সাভারেই সম্ভবত অসুস্থ হয়েছিল আর কি। সো যাই হোক, ওটার সাথে রিলেটেড হইতে পারে, আই ডোন্ট নো কোথা থেকে কোশ্চেনটা করছে, বাট এটা হচ্ছে মেডিকেলের 13 সালের যে প্রশ্নটা, এটা যদি তোমরা একটু মানে ব্যাখ্যা সহ পড়তা, এটা কমন পাই যেত। তারপর বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা ঢাকা ইউনিভার্সিটির 6 সালের একটা প্রশ্ন তুলে দিছে। কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন, জ্যাপল সার্ত্রে, এটা হচ্ছে তোমার কি ঢাকা ইউনিভার্সিটির 2 সালের প্রশ্ন, বি ইউনিটের 2 সালের প্রশ্ন তুলে দিছে এখানে। তারপর বিশিষ্ট মতিউর রহমানের পদবী কি ছিল, দেখো এটা হচ্ছে আমাদের বিশিষ্টগুলা থেকে মুক্তিযুদ্ধের মধ্যে যদি একটা প্রশ্ন আসে, সেটা দুটা জায়গা থেকে আসবে, একটা হয় সেক্টর থেকে, আর একটা হচ্ছে বীরশ্রেষ্ঠ থেকে। মানে তুমি কিছু পড়ো আর না পড়ো, তোমাকে মুক্তিযুদ্ধের সেক্টর পড়তে হবে আর হচ্ছে বীরশ্রেষ্ঠগুলা পড়তেই হবে। সো এটা খুবই কমন কোশ্চেন, বাট হুবহু কোশ্চেনটা কমন পাইলাম না আর কি, ঠিক আছে? মানে তুমি যদি ওটা একটু ডিটেলসে পড়ে ফেলো তাহলে এগুলো তুমি অনায়াসেই পারবা। আর এটা আমরা ছোটবেলা থেকে জানি যে উনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিল আর কি, মানে এই উড়োজাহাজ উড়াইতে গিয়ে উনি হচ্ছে মূলত মারা গেছে। সো যাই হোক, তারপর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে 14 সালে আসছিল, এখানে 25 সালে তুলে দিছে। তারপর হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি, এই প্রশ্নটা একটু হচ্ছে চেঞ্জ করছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 16 সালে এবং 24 সালে একটা প্রশ্ন আসছে যে ইউরোপের দীর্ঘতম নদী কোনটি, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি। তো তুমি যদি এই ইউরোপের দীর্ঘতম নদী এই প্রশ্নটা তুমি চ্যাটজিপিটিতে দিতা, ও তোমাকে ব্যাখ্যা হিসেবে দেখতা যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা, এটাও ওখানে বলে দিত। বা তুমি যদি এই প্রশ্নটার ব্যাখ্যাটা একটু পড়ে যাও, এটা তুমি অনায়াসে কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, এটা অনেকেই মনে হয় তোমরা অ্যামাজন অ্যান্সার করে চলে আসবা। তো এর অ্যান্সার হচ্ছে নীলনদ। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে, এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এটা অনেকেই হচ্ছে প্রধান বিচারপতি অ্যান্সার করে চলে আসছে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার কি অ্যাটর্নি জেনারেল। এটা হচ্ছে কত 43তম যে বিসিএসটা হয়েছে একদম রিসেন্ট, লাস্ট 10 বছরের বিসিএস এর মধ্যেই 43তম বিসিএস এর প্রশ্ন। তারপর হচ্ছে ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসেন, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 4 সালে আসছিল, এখানে তুলে দিছে। তারপর আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়, এটা হচ্ছে 36তম বিসিএস এর প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপর নকশিবাদের প্রধান বৈশিষ্ট্য কি ছিল, এই প্রশ্নটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো
এটা হচ্ছে তোমাদের ঢাকা কলেজের যে 25 সালের 26 সালে যে পরীক্ষা তোমার টেস্ট পরীক্ষা হয়েছে ওইখানে একটা প্রশ্ন এখানে তুলে দিছে। এই প্রশ্নটা ঢাকা কলেজের এইচএসসির যে পরীক্ষাটা হয়েছে ওখান থেকেই আসছে, ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষায়। ঠিক আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে কি, যেহেতু ঢাকা কলেজের একটা প্রশ্ন এখানে চলে আসছে, তার মানে এই প্রশ্নটা যে বানাইছে সে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি তোমার ঢাকা কলেজের কোনো টিচার এই প্রশ্ন বানানোর সাথে জড়িত ছিল আর কি। ঠিক আছে, ওই জন্য ওনার বানানো একটা প্রশ্ন এখানে আবার চলে আসছে। সো যাই হোক, তারপর হচ্ছে কি, পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত? এটা হচ্ছে তোমাদের ভূগোলের এইচএসসিতে 16 সালে এবং 18 সালে বোর্ডে আসছিল, ওই বোর্ডের কোশ্চেনটা এখানে আসছে। তো এটা হচ্ছে, এখন তুমি তো আর বোর্ড পড়তে যাবে না, তাই না? আর এগুলা প্রশ্ন তোমার কমন পাওয়ার দরকার নাই, তোমার তো 50-এ 50 পাইতে হবে না। কিছু কিছু প্রশ্ন যারা আর্টস থেকে পড়াশোনা করছে ওদেরকে টেস্ট করার জন্য মূল বই থেকে 2-1টা প্রশ্ন দিয়ে দিছে আর কি। তারপর হচ্ছে দেখো যে বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমার সীমান্ত রয়েছে? এটা রাঙ্গামাটি, এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 9 সালে আসছিল। একনেকের প্রধানকে? একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, এটা আমাদের 43তম বিসিএস এর প্রশ্ন। তারপর হচ্ছে বঙ্গভঙ্গের ফলে নতুন কোন পদের সৃষ্টি হয়েছিল? এটা হচ্ছে 42তম বিসিএস এর প্রশ্ন, হুবহু তুলে দিছে। তারপর 76-এর মনন্তর নিয়ে যে প্রশ্নটা আসছে এটা ঢাকা ইউনিভার্সিটিতে 3 সালে আসছিল, 15 সালে আসছিল। তারপর বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকছিল? এটা হচ্ছে রেনেল, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 9 সালে আসছিল, ওই প্রশ্নটা এখানে তুলে দিছে। তারপর দেখো মকরক্রান্তির রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এসএসসির বইয়ে আছে আর কি, এখন এগুলো তো তুমি পড়তে যাবে না, তোমাদের ভূগোলেও হয়তো থাকতে পারে, যারা আর্টস থেকে পড়াশোনা করছে এইচএসসিতে তোমাদের জন্য হয়তো এটা কমন নলেজ, এগুলো তুমি কোনো বই পড়ে কমন পাবা না আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে যে বর্তমানে বিশ্বের কোন দেশে তেলের সর্বাধিক মজুদ রয়েছে? এটা হচ্ছে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কিছুদিন আগে একটা পরীক্ষা হইলো না, ওখানকার বি ইউনিটে এই কোশ্চেনটা আসছিল, মানে যে টিচার কোশ্চেন করছে ওই কোশ্চেনটা এখানে আবার তুলে দিছে হুবহু। ঠিক আছে, মানে এটা একটা রিসেন্ট প্রশ্ন আর কি, এটা তো আর রিপিট পাওয়া সম্ভব না, তারপরেও আমরা রিপিট পাই গেলাম। এটা আমাদের কিছুদিন আগে যে ন্যাশনালের পরীক্ষাটা হয়েছে ওখান থেকেই এটা ছিল আর কি। আচ্ছা দেখো, তো এখান থেকে আমরা দেখলাম যে প্রায় সবগুলো প্রশ্ন, কিছু মৌলিক প্রশ্ন যেগুলো মেইন বই থেকে আসছে, প্রায় সবগুলো প্রশ্নই আমাদের কোথা থেকে আসছে? মেডিকেল থেকে আসছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে, বিসিএস থেকে আসছে। এখন এটা কি শুধু তোমাদের এখানে ডিসিও বলে এমন হয়েছে? না, তুমি বাংলাদেশের যেখানে পরীক্ষা দিবা সেখানেই তোমার এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। ইভেন তুমি যদি কালকে বিসিএস পরীক্ষা দাও, তোমার জন্য প্রিপারেশন এটাই, ঢাবির প্রশ্ন পড়বা, বিসিএস এর প্রশ্ন পড়বা, ব্যাংকের প্রশ্ন পড়বা, তোমার প্রিপারেশন কমপ্লিট। ঠিক আছে, তো তোমাদের আবার ব্যাংকের প্রশ্ন পড়ার দরকার নাই, বিসিএস পড়লেই হবে। বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, এই 3টা জিনিস যদি তুমি কভার করো, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দাও, তুমি 50টা প্রশ্নের মধ্যে 30 থেকে 35টা প্রশ্ন হুবহু রিপিট পাবা। ঠিক আছে, এই জিনিসগুলাই তোমাদেরকে বইগুলোতে দেখায় যে এই যে দেখো আমার বই থেকে 50টা প্রশ্ন কমন আসছে, হুবহু কমন আসছে। এখানে বইয়ের প্রকাশনীর কোনো ক্রেডিট নাই, আমারও কোনো ক্রেডিট নাই, আমি জাস্ট তোমাদের সত্যিটা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এই প্রশ্নগুলা তুমি যেখানেই পরীক্ষা দাও এই সোর্সগুলো থেকেই তোমার প্রশ্নগুলো রিপিট আসবে। তুমি বাংলাদেশের কোনো বই এমন নাই যেই বইয়ের বিসিএস এর সব প্রশ্ন, মেডিকেলের সব প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির সব প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিবে, কারণ ওইগুলো একসাথে করলে তাদের তো পোষাবে না। ঠিক আছে, কিন্তু ওরা এই ফুটানি দেখায়, এক একটা বই বানায় এরকম মোটা মোটা দিয়ে, বলে যে এখান থেকে সব প্রশ্ন কমন আসছে। কোনো দরকার নাই, জাস্ট এখানে বিগত বছরে যেই সোর্সগুলোর কথা বললাম এইগুলোর প্রশ্নগুলো তুমি যদি ব্যাখ্যা সহ পড়ো, বাংলাদেশে তুমি যেখানে পরীক্ষা দিবা সেখানেই তোমার চান্স হবে। ঠিক আছে, দেখো আমার কোর্সটা আমি তোমাদেরকে একটু দেখাই। আমার যে বি ইউনিটের কোর্সটা ছিল, মাত্র 500 টাকা দামের একটা কোর্স আমি এখানে বানিয়ে রাখছিলাম। ঠিক আছে, তো এখান থেকে তোমরা যদি দেখো আমার কোর্সটাতে কি কি ছিল, এখানে কারিকুলামটাতে যাও, এখনো কোর্সটা আছে, তোমরা চেক করে দেখতে পারবা। আমি বাংলার জন্য এখানে বোর্ডের কোশ্চেনগুলো দিয়ে রাখছিলাম। ঠিক আছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দিয়ে রাখছিলাম, তারপরে বাংলা দ্বিতীয়ের জন্য এগুলো আমি তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো যে প্রশ্নগুলো কোথা থেকে আসছে। আমার একটু খুঁজে বের করতে সময় লাগতেছে, আমি অন্য একটা কাজে বিজি আছি, বাট আমি 2-3 দিনের মধ্যে তোমাদের ওগুলোও দেখাই ফেলবো। ঠিক আছে, তারপরে দেখো এখানে জাস্ট আমি জিকেটটা তোমাদের দেখাই। এই যে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি, এখানে বিডিএফ ঢাকা ইউনিভার্সিটির 3টা ইউনিটের বিগত 25 বছরের সকল প্রশ্ন এখানে আমি সুন্দর করে দেখো একদম চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দিছি। তোমরা যারা আমার কোর্সে ভর্তি আছো তোমরা আমার এই রেফারেন্সগুলো ক্রস চেক করে দেখতে পারো যে এখান থেকে প্রশ্নগুলো আসছে কিনা। ঠিক আছে, এই যে মেডিকেলের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, এই যে 41 থেকে 50 বিসিএস, 41 থেকে বিসিএস 50তম বিসিএস এর প্রশ্ন এখানে আমি অ্যাড করে দিছি। ঠিক আছে, তো তোমরা যদি এগুলাই সলভ করে যাইতা, এখানে 50টার মধ্যে তোমরা 35 থেকে 40টা প্রশ্ন অনায়াসে অ্যান্সার করে আসতে পারতা, কারণ এখানে 40+ প্রশ্ন হুবহু রিপিট আসছে, যেগুলো তোমাদের ওই মৌলিক জিকে মানে বই থেকে আসা প্রশ্ন ইন্টারমিডিয়েটের, ওগুলো তো আর কমন পাওয়ার মতো ব্যাপার না, বাট যেগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন এগুলো সবগুলো প্রশ্ন অলমোস্ট কোনো না কোনো সোর্স থেকে হুবহু তুলে দিছে। আর সেটা কারা? ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বিসিএস, আর হচ্ছে তোমার
আর কি মেডিকেল, এই তিনটা সোর্স থেকে প্রশ্নগুলো রিপিট হয়েছে। তো তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাতেও আমি যে সোর্সগুলোর কথা বলছি এগুলা থেকেই প্রশ্ন রিপিট হবে। আমি এটা কেন বলতেছি জানো? দেখো, আমরা যারা প্রশ্ন বানাই আমরা জানি প্রশ্ন বানাইতে কত কঠিন, ঠিক আছে? নতুন একটা প্রশ্ন বানানো এটা অনেক ঝামেলার কাজ। এই জন্য তুমি যেখানেই পরীক্ষা দিবা সবাই আসলে কি করে, কোনো না কোনো সোর্স থেকে প্রশ্ন হুবহু তুলে দেয়। এই যে কিছুদিন পর আমাদের ঢাকা ইউনিভার্সিটি নিয়ে দেখবা যে অনেক কারাকারি শুরু হবে, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল, এখানকার প্রশ্নগুলো হুবহু রিপিট হয়। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন যেগুলো নতুন নতুন প্রশ্ন তোমরা দেখো অনেক কঠিন, দেখে মাথা খারাপ হয়ে যায়, ওগুলো আইআইটির প্রশ্ন এখানে হুবহু তুলে দেয়। আর মেডিকেলের যে প্রশ্নগুলো তোমরা দেখো এগুলো সব বোর্ডের কোশ্চিন, অনুশীলনী কোশ্চিনগুলো হুবহু তুলে দেয়, ঠিক আছে? সর্বোচ্চ তারা 20টা প্রশ্ন নতুন বানায়, বাকি সব প্রশ্ন হুবহু রিপিট করে। সো এগুলো নিয়ে ক্রেডিট নেওয়ার কিছু নাই, প্রশ্ন সবখানেই হুবহু রিপিট হয়। তোমরা আমার দেখানো পথে যদি এগুলো পড়ে যাও তোমাদের চান্স যেখানে পরীক্ষা দিবা ওখানেই হবে। তোমাদের মধ্যে যদি কেউ সেকেন্ড টাইমের প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার যে সেকেন্ড টাইমের যে কোর্সগুলো সামনে রান হবে তোমরা ওগুলাতে জয়েন করবা। আমি তোমাদেরকে বলতেছি আমার কোর্সে যে মানে আমার কোর্সটা যে কমপ্লিট করবে সে চান্স পাবে না, এইরকম ঘটনা ঘটা অসম্ভব। একদম এইরকম কনফিডেন্স নিয়ে আমি তোমাদেরকে বলতেছি। দেখো এটা প্রমাণ তো আমি তোমাদেরকে এখানে দেখালাম। আমার কোর্সটা যে কমপ্লিট করে গেছে সে এখানে 40+ প্রশ্ন অনায়াসে পরীক্ষার হলে কমন পাবে, ঠিক আছে? এখান থেকে সে যদি 3-4টা ভুলও করে তাও তো 35+ মার্কস, এত মার্কস তো তার দরকার নেই চান্স পাওয়ার জন্য।